ভিডিও অন আছে? তানভীর আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়া, ফাইন। জি স্যার। আচ্ছা তানভীর, আমি একটু প্রথমেই বলে রাখি। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সের কথা বলেছিল আমাকে গোপা মিস। এখন অ্যাটেন্ডেন্সটা কি করব? কে কে যুক্ত হচ্ছে আমাদের সাথে? আপনি কি নোটটা রাখবেন? জি স্যার। তাহলে একটু নোটটা রাখেন কে কে জয়েন হচ্ছে, পরে আমি আপনার কাছ থেকে জেনে নিব। জি স্যার। আমি শুধু ইয়েকে দেখতে পাচ্ছি, মেয়েটার নাম কি জানো? সুবর্ণা। সুবর্ণাকে দেখতে পাচ্ছেন আমি। সুবর্ণা আমাকে শুনতে পান? সুবর্ণা আমাকে পাচ্ছেন? আরেকজন কে যেন যুক্ত হলো? রিদম। তানভীর আমাকে বললেন সবাই যুক্ত হলে পরে তারপর শুরু করব। জি স্যার, সবাই এখনো জয়েন হচ্ছে। হলে স্যার সবাই এখনো জয়েন হচ্ছে মাত্র। হ্যাঁ জি স্যার। আপনি ফটাফট একটু নামগুলি লিখে ফেলেন। জি স্যার। সবার নামগুলো একটু ইয়ে করে রাখুন। One, two, three, four, five, six, seven, eight. আটজনকে দেখতে পাচ্ছি। Great pleasure for us to play for you all here today. তানভীর আরেকজন যুক্ত হলো আমাদের সাথে। জি স্যার। ওকে। সাকিব আহমেদ বলে একজনকে দেখতে ইয়ে এখনো জয়েন হয়নি। বিক্রমাদিত্য আসেনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমরা ওয়েট করছি সবাই যুক্ত হওয়ার জন্য। স্যার আমাদের কি ফেস দেখাইতে হবে? আমার মনে হয় যে নট নেসেসারিলি। থ্যাংক ইউ স্যার। আমার ওয়েবক্যাম নেই। যারা যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে একটু নামটা একটু লিখে রাখলে অ্যাটেন্ডেন্সের জন্য সুবিধা হয়। এই আর কি। আর কেউ যদি কোনো কারণে যুক্ত হতে না পারে বা কোনো টেকনিক্যাল ফল্ট থাকে বা যদি কেউ গ্রামের বাড়িতে যদি নেট না থাকে তাহলে দে ক্যান গেট হেল্প ফ্রম ইউ। আপনার কাছ থেকে লেকচারগুলো পরে দিয়ে করে নেবে। আর আমি লেকচারগুলো সম্ভবত আপনাকে পরে আমি করে টাইপ করে আপনাকে ইমেইলে পাঠিয়ে দিব। সেটা সবচেয়ে ভালো হয়। রেকর্ডিং করা হচ্ছে, আমরা এটা পরে ইউটিউবে আপলোড করে দেব। ভেরি গুড। তবু আমি একটু বলে রাখি প্রথমেই, অনেকদিন পরে আমরা মিট করছি। আমাদের লাস্ট ক্লাসটা হয়েছিল সম্ভবত মার্চ মাসের 8 তারিখে আমরা লাস্ট ক্লাস করেছিলাম। আজকে আমাদের দীর্ঘ 4 মাস গত হয়ে গেছে। আজকে আমরা সবাইকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। সবাই ভালো আছেন? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি ভালো। এখন কোনো উপায় নাই, এইভাবে ক্লাস যতটা চালানো যায়। এখন কোনো তো প্র্যাকটিক্যাল করাতে পারছি না, কিচ্ছু না। এখন শুধু বক করে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এছাড়া আমি তানভীরকে যতগুলি লেকচার হচ্ছে, যে ক্লাসগুলি আমাদের হচ্ছে, আমি এগুলো সব নোটগুলো আমি ইমেইলে আমি তানভীরকে পাঠাবো। তানভীর আপনাদেরকে এটা বা তানভীরের কাছ থেকে কালেক্ট করার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে? ওকে, তানভীর আপনাদের পাঠিয়ে দিবে। এখন আসি
আমাদের লাস্ট ক্লাসে কি ছিল তানভীর, কিছু মনে পড়ে? স্যার লাস্ট ক্লাসে আমরা এক্সামের প্রিপারেশন নিয়ে আলোচনা করছিলাম, মানে এক্সামে কি হতে পারে, মিড টার্ম হওয়ার কথা ছিল, তো মিড টার্মের কি কি প্রশ্ন আসতে পারে ওইগুলো নিয়ে আলোচনা করছিলাম আর কিছু প্রশ্ন লিখে দিয়েছিলাম। সেখানে কি কি ছিল মনে পড়ে? জি স্যার। যেমন স্যার আমরা এক্সাম প্রিপারেশনে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। ফোকাল লেন্থ কাকে বলে, ফোকাল লেন্থ সম্পর্কে মোটামুটি, তারপর কালার টেম্পারেচার, হোয়াইট ব্যালেন্স, শাটার স্পিড, লেন্স স্পিড, প্রাইম লেন্স, তারপরে জুম লেন্স সম্পর্কে, দেন স্যার এক্সপোজার নিয়ে, দেন অ্যাপারচার এক্সপোজার ফ্যাক্টর সম্পর্কে, দেন ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর টেলিফোটো লেন্স। এটা গেল লেন্সের ব্যাপারটা। আমরা শর্ট নিয়ে আলোচনা করেছিলাম। শর্ট না স্যার, শর্ট নিয়ে আলোচনা হয়নি। আচ্ছা, এখন আজকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই। পরীক্ষার কথাটা এখন আপাতত মাথা থেকে আমরা বাদ দিয়ে দিই। জি স্যার। পরীক্ষা নিয়ে আমরা পরে ভাববো, সেটা এখন আমরা একদম মাথা থেকে ছেড়ে দিই। এখন আমাদের ক্লাসগুলি কিন্তু এগিয়ে নিতে হবে। আমরা এরকম অনলাইনে আজকে শনিবার বসলাম, আমরা সপ্তাহে কি একদিন বা 2 দিন এরকম বসা যেতে পারে? এখন আমি সবার কনসেন্টে জানতে চাচ্ছি, হোয়াট ডু ইউ ফিল? আমরা আর একদিন কি বসতে পারি? নেক্সট বৃহস্পতিবার কি আমরা বসতে পারি? বা নেক্সট শুক্রবার? না, সবাই যদি আপনারা এগ্রি করেন তাহলে উইকেন্ড। ক্যান ইউ সি ওয়ান মোর? এটা তানভীর আপনাদের সাথে কোঅর্ডিনেট করে নেবে। আমি তানভীরকে দায়িত্ব দিচ্ছি, তানভীর উইল ডু দ্যাট। আমরা এটা নেক্সট বৃহস্পতিবার বা শুক্রবার আমরা আবার বসবো কিনা? আগামী শনিবারে তো বসবোই, তার আগে আরো একটা ক্লাস আমরা করতে পারি কি? জি স্যার। জি স্যার, অবশ্যই। ফাইন। আর ক্লাসে এই যে আলোচনাগুলি করছি, এর মধ্যে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে এগুলি নোট করে রাখবেন। নেক্সট ক্লাসে, নেক্সট সেশনের শুরুতে এই প্রশ্নগুলি করলে এগুলির জবাব দিতে সুবিধা হয়। তাহলে অনেকগুলি কোয়েশ্চেন আপনাদের থাকতেই পারে, সেই কোয়েশ্চেনগুলো আপনারা একটু নোট করে রাখবেন। ওকে, তাহলে ক্যান উই স্টার্ট নাও? জি স্যার। আমি তানভীরকে দেখে সবাই চলে আসছে। ওকে, তানভীর আছেন? জি স্যার। ওকে, আর ইউ গেটিং মি? জি স্যার, পাচ্ছি। ইয়েস স্যার। এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। হোয়াট ইজ এ শর্ট? শর্ট কি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, শর্ট বলতে কি বুঝেন? টেকনিক্যালি হয়তো আপনারা বলবেন ক্যামেরা অন থেকে অফ করা পর্যন্ত এই যে স্থায়িত্বকাল, এটাকেই বলি আমরা একটা শর্ট, তাই না? এভাবেই তো বলেন নাকি? স্যার। হ্যালো, জি স্যার। আমরা বলি এটা হচ্ছে শর্ট, হচ্ছে একটা ছবির একটা গল্প বলার, এটা ভোকিউবুলারি অফ এ মুভি। হোয়াট ইজ ভোকিউবুলারি? ভোকিউবুলারি বলতে কি বোঝেন? স্যার, শব্দার্থ না, এটা হচ্ছে শব্দ সমষ্টি। শব্দ সমষ্টি আমরা এটাকে বলি। একটা শর্ট হচ্ছে ভোকিউবুলারি অফ এ মুভি, একটা শব্দ সমষ্টি হচ্ছে একটা শর্ট। এরকম আমি একটু আলোচনা করতে চাই আজ কি কি শর্টগুলি আমাদের একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরিতে, দৃশ্যগত ভাষা তৈরিতে কি কি শর্টগুলি আমাদের প্রয়োজন। আমরা এটা বলেছিলাম শর্টের পরে সিকোয়েন্স, বলেছিলাম কি শর্টের পরে সিন, সিনের পরে সিকোয়েন্স, এর শর্ট সিন সিকোয়েন্স, এরকম অনেকগুলি সিকোয়েন্সকে একসাথে যুক্ত করলেই আমরা একটা পুরো একটা গল্প তৈরি করে দিতে পারি। আমরা বোধহয় এইভাবেই ক্লাসে আলোচনা করেছিলাম, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা না বললেই নয়, এবছর কিন্তু অনুদানে আমার একটা ছবি যেটা প্রস্তাব করেছিলাম সেটা কিন্তু এবার অনুদান পেয়েছি। ডু ইউ নো দ্যাট? না স্যার। এটা জানেন? না স্যার। না স্যার। জানেন না? আচ্ছা, এবারে পূর্ণদৈর্ঘ্য ছবির জন্য যে আবেদনটি করেছিলাম অনুদানের জন্য, সেখানে আমার স্ক্রিপ্টটি অ্যাপ্রুভ হয়, অনুমোদিত হয় এবং অনুমোদনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয় অনুদানের জন্য। আমার মনে হয় একেবারে হ্যাপি। ওকে, ফাইন। তাহলে শুটিং এ যুক্ত হওয়ার একটা সুযোগ তৈরি করা গেল। ভূঁইয়া সাহেবের সাথে আমার আলোচনা হয়েছে এই নিয়ে। ভূঁইয়া সাহেবকে বলেছি যে আমাদের কিছু পোটেনশিয়াল স্টুডেন্ট আমাদের চাই, যারা আমাদের শুটিং এর সাথে ইনভলভ থাকে। বলে যে কোনো সমস্যা নেই, করোনা দিতে কেটে গেলে আমরা সবাইকে ইনক্লুড করে নিতে পারবো। ইয়েস স্যার, অবশ্যই। ওকে, ওকে, ফাইন। এখন আমি একটু জানতে চাই যে আমি দৃশ্যগত ভাষার কথা বলেছিলাম, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, আমরা যে লেয়ারগুলি তৈরি করে থাকি
এখন যদি বলি শর্ট ইজ দ্য ভোকাবুলারি অফ এ মুভি, এখন এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে আমাদের তো অনেক রকম উপাদান আমাদের এখানে যুক্ত করতে হয়। কি কি যুক্ত করতে হয় আমাদের মনে পড়ে কিছু? ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরিতে কি কি লাগে, কি কি প্রয়োজন? একটা বাক্য তৈরিতে আমাদের তো গ্রামারের প্রয়োজন পড়ে, তেমনিতে একটি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আমরা যে দৃশ্যগত ভাষা তৈরি করছি সেখানে আমাদের কি কি লাগছে? স্যার আমি নোটগুলি শর্ট পরে এবং শব্দ সাউন্ড। শব্দ তো লাগছে, শব্দ ছাড়া তো কোনো অর্থবিহীন হয়ে যাচ্ছে। আবার এমনও আছে কিছু কিছু শব্দ থাকতেই হবে এমন কোনো মানে নাই। এমন অনেকগুলি মুভি আছে যেখানে কোনো রকম শব্দ নাই, যেখানে কোনো ডায়লগ নাই, সেখানে কিন্তু অন্য সাউন্ড আছে। এটা এই বিষয়গুলিতে আমরা পরে আসবো। তাকে আমি বলতে চাই যে আমরা দৃশ্যগত ভাষা তৈরি করছি, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। এই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি থাকা উচিত আমি এগুলি বোধহয় বলেও ছিলাম। 1 নম্বর হচ্ছে ইউনিটি, 2 নম্বর হচ্ছে ব্যালেন্স, 3 নম্বর হচ্ছে ভিজুয়াল টেনশন, 4 নম্বর হচ্ছে আমাদের প্রপোর্শন, 5 নম্বর হচ্ছে আমাদের টেক্সচার। এছাড়া আমরা যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করছি, Can you repeat? ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে কি কি থাকা উচিত আরেকবার বলে দিচ্ছি। ইউনিটি, ইউনিটি, ইউনিটি লিখেছেন? ওকে, লিখে রাখেন। ইউনিটি হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ থিংস, উপাদানগুলির যথাযথ ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ থিংস। নাম্বার 2 ব্যালেন্স। এই সবার সাউন্ডটা মিউট করে রাখলে ভালো হয় স্যার বাদে। জি হ্যাঁ। দরকার হলে আনমিউট করে করো নিন। সাথী, মাইকটা মিউট করো। আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। তানভীর আমার স্যার, সাথে শুনতে যুক্ত পাচ্ছি। আছে। জি স্যার। তানভীর ইউনিটির কথা বলেছিলাম। জি ইউনিটি স্যার। হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ থিংস, মানে উপাদানগুলির যথাযথ ব্যবহার। নাম্বার 2 ব্যালেন্স। ব্যালেন্স মানে সমতা। এখানে সমতা কিসে আনবো? টোন এন্ড মুড, টোন এন্ড মুড। 3 নম্বর হচ্ছে ভিজুয়াল টেনশন। লেখা হলে আমাকে বলবেন। 3 নম্বর হচ্ছে ভিজুয়াল টেনশন। এই ভিজুয়াল টেনশনটা, হ্যালো, ভিজুয়াল টেনশনটা আমরা কিভাবে ক্রিয়েট করছি? ইউজ অফ লাইটিং, কালার্স এন্ড ড্রামাটিক এলিমেন্টস। ইউজ অফ লাইটিং, আলোর ব্যবহার, বর্ণ এবং ড্রামাটিক এলিমেন্ট এবং নাটকীয় উপাদান দিয়ে যে জিনিসটি তৈরি করছি এটাকে বলছি আমরা ভিজুয়াল টেনশন। 4 নম্বর প্রপোর্শন। তাদের বাড়িতে বাচ্চা, আচ্ছা, সবাই মিউট করে রাখ। প্রপোর্শনটা হচ্ছে সাইক্লিং। সাথীরে বলো মিউট করতে। এটা কি সাথীর বাড়িতে বাচ্চা? সবাই মিউট করে রাখ। ওকে, প্রপোর্শন হচ্ছে সাইক্লিং এন্ড পার্সপেক্টিভ। স্যার প্লিজ আরেকবার একটু বলেন। আমি 1 নম্বর থেকে বলে গেছি ইউনিটি। না স্যার প্রপোর্শনটা প্রপোর্শন হচ্ছে সাইক্লিং, সাইজ, আকৃতিগত বা আকারের সীমাবদ্ধতা, and perspective that comes according to the narrative control. শুধু আপাতত লিখে রাখেন প্রপোর্শন। লিখেছেন? হ্যাঁ স্যার ঠিক আছে। Okay. Seismic and perspective that comes according to the narrative control. Number 5, texture. Texture. দেখেছেন? জি স্যার। আচ্ছা, টেক্সচারটা তৈরি হচ্ছে কিন্তু appropriate mixture of light, colors, tone and sound.
create mixture of light, colors, tone and sound, etc. পাঁচটা লিখেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি আরেকবার রিপিট করছি। এক নম্বর হচ্ছে ইউনিটি, নাম্বার 2 ব্যালেন্স, 3 নম্বর হচ্ছে ভিজুয়াল টেনশন, 4 নম্বর হচ্ছে প্রপোর্শন, 5 নম্বর হচ্ছে টেক্সচার। টেক্সচার। ওকে, এগুলি আমি পরে নোটগুলো আমি ইয়েকে ফরওয়ার্ড করব। আপাতত নোটগুলি নিয়ে রাখেন, বুঝতে সুবিধা হবে। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরিতে আমাদের আরো মানে এমফাসাইজ করতে হয়, আমাদের আরো যেটার উপরে জোর দিতে হয় সেটা হচ্ছে লাইটিং। একটু আলাদাভাবে লিখে রাখেন। দৃশ্যগত ভাষা তৈরিতে আমাদের আরো যেদিকে খেয়াল রাখতে হয় বা যেদিকে আমাদের আরো বেশি জোর দিতে হয়, একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে লাইটিং, নাম্বার 2 ফ্রেমিং, স্যার লাইটিং, ফ্রেমিং, নাম্বার 3 ইউজ অফ কালার্স, বর্ণের ব্যবহার, কালার্স, ইউজ অফ লেন্স, লেন্সের ব্যবহার, ইউজ অফ লেন্স, নাম্বার 5 হচ্ছে লেন্স এন্ড প্যাটার্নস, লেন্স এন্ড প্যাটার্নস, না লেন্স না, লাইনস এন্ড প্যাটার্নস, লাইন রেখা, লাইনস এন্ড প্যাটার্নস। কি স্যার লেখা হয়ে গেছে। Lines and key. Patterns, patterns. P-A-T-T-E-R-N-S, patterns. Yes, sir. তানভীর, আচ্ছা তানভীর 2 নম্বরে দেখেন ব্যালেন্স বলে একটা ব্যাপার ছিল, যেখানে আমরা লিখেছিলাম টোন এন্ড মুড। টোন এন্ড মুডটা তৈরি হচ্ছে কিন্তু ছবিতে কি কি সেটা একটু নোট রাখেন, ব্যালেন্সের জায়গায় একটু নোট রাখেন যে টোন এন্ড মুডটা তৈরি হচ্ছে কি দিয়ে, কালার্স, টেক্সচার, অ্যাসপেক্ট রেশিও, কন্ট্রাস্ট এন্ড স্যাচুরেশন। না আরেকবার। তাহলে আমরা ব্যালেন্সের ঘরে মানে যে টোন এন্ড মুড লিখেছিলাম, টোন এন্ড মুডের জায়গায় আমরা একটু নোট রাখি, সেখানে নাম্বার 1 কালার, টোন এন্ড মুড তৈরি হচ্ছে কিন্তু টোন এন্ড মুড ইজ ক্রিয়েটেড কি দিয়ে, কালার্স, টেক্সচার, অ্যাসপেক্ট রেশিও, কন্ট্রাস্ট এন্ড স্যাচুরেশন। ভুলে গেলাম Sir, colors, texture, aspect ratio আর দুইটা Contrast. contrast. What is contrast? Can you? Contrast কি? Contrast. বলতে পারবেন? মনে আছে? বলেছিলাম কন্ট্রাস্ট বেশি, কন্ট্রাস্ট কম, আলো ছায়ার বৈপরীত্য, লাইট এন্ড শ্যাডো, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বেশি হলে কি হয় আনবি? স্যার পিকচার কন্ট্রাস্ট যদি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটা প্রবণতা থাকে, একটা ডার্ক চলে আসে, ডার্কনেস। The picture becomes very dark, অর্থাৎ শ্যাডোর পরিমাণটি বেড়ে যায়। এমনি ভাবে যদি শ্যাডোর পরিমাণটিকে কমিয়ে দেওয়া হয়, কন্ট্রাস্টকে যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে ছবিতে আমরা ছবিগুলিকে কি রকম দেখতে পাই? মোর ব্রাইট পিকচার। কিন্তু একটা ছবিতে কন্ট্রাস্ট তো থাকতেই হবে, আবার ছায়া ছাড়াও কিন্তু কোনো ছবি তৈরি হবে না, আদারওয়াইজ ওই পিকচারগুলো আমরা বার্ন আউট হয়ে যায়, ওয়াশ আউট হয়ে যায়,
বার্ন পিকচার। স্যাচুরেশন, স্যাচুরেশনটা কি? হোয়াট ইজ স্যাচুরেশন? এনিবডি? স্যার স্যাচুরেশন কালার চেঞ্জ রঙের করে বিশুদ্ধতা, না রঙের বিশুদ্ধতা, বিশুদ্ধতা। আমরা বলি না আকাশের মতো নীল, ঘাসের মতো সবুজ, বলি তো বোধহয়, দুধের মতো সাদা, বলি তো, এসব কথাগুলিকে আমরা বলি। স্যার আমরা এই কোন একটা বর্ণের ব্যবহার ঘটাতে গিয়ে বা কোন একটা বর্ণকে বলতে গিয়ে আমরা অনেকগুলি উদাহরণ টেনে আনি। দুধের মতো সাদা, আকাশের মতো নীল, ঘাসের মতো সবুজ বলে থাকি তো। এগুলি কেন বলি, কেন এই শব্দগুলি প্রয়োগ করা হয়? এনিবডি? স্যার অ্যাডজেক্টিভ হিসেবে তুলনা করার জন্য। রঙের রঙের বিশেষায়িত করার জন্য। বিশেষায়িত করার জন্য। তাহলে এটাকে বলি আমরা স্যাচুরেশন, রঙের বিশুদ্ধতা। এক জায়গায় এক কথাই লিখে রাখেন, রঙের বিশুদ্ধতা বোঝাবার জন্য। দেখবেন এরকম হাজারো রং আছে, সব লাল কিন্তু লাল নয়, সব সবুজ সবুজ নয়, সবুজের মধ্যে অনেকগুলি টোনাল ভেরিয়েশন আসতেই পারে। ক্লিয়ার? এবার গেল মোটামুটি অনেক ধারণ করার আগে আমরা যে শটের পরিকল্পনাগুলি করি, এবার প্র্যাকটিক্যালি যখন আমার সাথে শুনে থাকবেন তখন দেখতে পাবেন যে আমরা একটা যখন স্ক্রিপ্ট তৈরি করি, আবার স্ক্রিপ্টের পাশাপাশি আমাদের আরেকটা স্ক্রিপ্ট তৈরি হয়, এটাগুলি শুটিং স্ক্রিপ্ট। শুটিং স্ক্রিপ্টে শুধু দৃশ্যের বর্ণনা থাকে না, সেখানে ক্যামেরা কোথায় থাকবে, ক্যামেরা থেকে কোথায় যাবে, জুম ব্যবহার করা হবে কিনা, ক্যামেরা মুভমেন্ট আছে কিনা, ক্যামেরা স্ট্যাটিক কিনা, ক্যামেরা কোন লেন্স ব্যবহার করব, দৃশ্যপটটি কি হবে, পার্সপেক্টিভ কিরকম দাঁড়াবে, ক্যামেরা ট্রলি হবে কিনা, ক্যামেরা কি ট্রেনে বসবে কিনা, ইত্যাদি সব টেকনিক্যাল ডেসক্রিপশন গুলো দেওয়া থাকে। কল শুটিং স্ক্রিপ্ট। শুটিং স্ক্রিপ্ট শুধুমাত্র ডিরেক্টরকে হেল্প করে না, টেকনিশিয়ানদেরকেও কিন্তু সাথে সাথে হেল্প করে। কয়েকটি প্লেসে ক্যামেরাকে মুভ করবে কি করবে না, কোন লেন্সটি প্রয়োজন, perspective কিরকম হওয়া উচিত, each and everything is described over here. Am I clear to you? Yes sir. Okay. আচ্ছা, এই শর্ট কত রকম? শর্ট যদি বিভাজন করি, শর্টগুলি কত রকম হয়? আমরা বলি একটা দৃশ্য ধারণ করার পূর্বে আপনারা নিজেরা বলেন শর্ট ডিভিশন করো, শর্টে বিভাজন করো। বিভাজন বলতে কি বোঝেন? শর্ট বিভাজন বলতে কি বোঝেন? শর্ট বিভাজন, division of short, it describes the category of framing. Category of framing লিখে রাখেন, division of short, category of framing. It describes the category of framing. ফ্রেমের ক্যাটাগরি, ফ্রেমটা কিরকম হবে, লং হবে, ক্লোজ হবে, মিড হবে, এরকম দৃশ্যগুলোর বোধহয় একটা বর্ণনা আমাদের কাছে থাকে। কাজেই টেকনিশিয়ানরা যারা কাজ করবেন ক্যামেরার পেছনে, ওনারা জানেন যে এই দৃশ্যপটটি কিরকম হবে, সেই অনুযায়ী লেন্সগুলিকে ওনারা নির্বাচন করে থাকেন। সব জায়গায় তো আর একই লেন্স ব্যবহৃত হয় না, নিশ্চয়ই জানেন যে লেন্সগুলির পরিবর্তন ঘটাতে হয়। যে লেন্সগুলি আমরা পরিবর্তন করতে পারি সাধারণত ইউজুয়ালি মুভি মেকিং এ, সেই লেন্সগুলি ক্যামেরার বডি থেকে বিচ্ছিন্ন করা যায়, আবার যুক্ত করে নেওয়া যায়। আমরা ইউজুয়ালি কোন কোন ধরনের লেন্সগুলি আমরা শুটিং এর কাজে ব্যবহার করে থাকি, কোনো ধারণা? What type of lenses usually we use with the camera during shooting? Sir, wide angle lens, normal lens and telephoto lens. Telephoto lens. এর মাঝখানেও কিন্তু আরো অনেকগুলো লেন্স আছে। তাহলে কিসের ভিত্তিতে লেন্সগুলির এই বিভাজন? ফোকাল দূরত্বের? ফোকাল দূরত্বের নয়, ফোকাল লেন্থ, ফোকাল দৈর্ঘ্যের। ফোকাল দৈর্ঘ্যের লেন্সের ফোকাল দৈর্ঘ্য আছে, প্রতিটি লেন্সের আছে একটা নিজস্ব ফোকাল দৈর্ঘ্য, যেটাকে বলি ফোকাল লেন্থ। সেটা কোথায় লেখা থাকে? ক্যামেরা লেন্সের গায়ে। লেন্সের গায়ে। লেন্স, আপনার কাজ হচ্ছে লেন্সের গায়ে ওই সংখ্যাটি দেখে সেটিকে নির্বাচন করা। ইট বিলংস টু, এটা কি ওয়াইড অ্যাঙ্গেল, এটা কি নরমাল, এটা কি টেলিফোটো। আমার মনে হয় এগুলি নিয়ে ক্লাসে আছে, মনে আছে? আচ্ছা, আবার অনেকে এই যে ভিন্ন ভিন্ন লেন্সগুলি আছে, ভিন্ন ভিন্ন ফোকাল দৈর্ঘ্য সম্পন্ন লেন্সগুলো, এই লেন্সগুলিকে কি লেন্স বলে? জুম লেন্স বা টেলিফোটো লেন্স?
না, আমরা এগুলিকে বলি প্রাইম লেন্স। প্রাইম লেন্স, আচ্ছা। প্রাইম লেন্স তাহলে প্রাইম লেন্স কি? এগুলি সব ভুলে গেছেন এই 4 মাসে। হোয়াট ইজ দ্য প্রাইম লেন্স? ভাই আমার একটা প্রাইম লেন্স দরকার। যার ফোকাল দৈর্ঘ্য নির্দিষ্ট। নির্দিষ্ট যেসব লেন্সের হ্যাঁ, তাহলে যেসব লেন্সের একটা নির্দিষ্ট ফোকাল দৈর্ঘ্য থাকে, সেটা যে কোনো ক্যাটাগরি লেন্স হোক না কেন, সেটা কিন্তু প্রাইম লেন্স। আমার যদি বলি আমার কাছে 20 মিলিমিটার লেন্স আছে, কোন লেন্স আছে? প্রাইম লেন্স, 20 mm প্রাইম লেন্স। প্রাইম, আমরা বলবো এটাকে প্রাইম ওয়াইড। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, বাট দিস ইজ আ প্রাইম ওয়াইড। প্রাইম শব্দটিকে আগে আনতে হবে, যে 20 কে 21 ও করা যাবে না, 22 ও করা যাবে না। ইট ইজ 20 is fixed। আর যদি বলি আমার কাছে কি 50 মিলিমিটার লেন্স আছে, কি লেন্স আছে বলবো? প্রাইম লেন্স 50 mm প্রাইম লেন্স, এটা বলবো প্রাইম নরমাল। প্রাইম নরমাল। তাহলে আমরা বলেছি এই যে ফোকাল দৈর্ঘ্যের ভিত্তিতে লেন্সগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। ফোকাল দৈর্ঘ্য কত পর্যন্ত হলে আমরা এগুলিকে ওয়াইড অ্যাঙ্গেল বলে থাকি? আবার একটু পিছনের ক্লাসে ফিরে গেলাম, আমরা কত মিলিমিটার হলে আমরা এগুলিকে ওয়াইড অ্যাঙ্গেল বলে থাকি? স্যার আপ টু 40 মিলিমিটার। 40 মিলিমিটার পর্যন্ত ফোকাল দৈর্ঘ্য, 40 মিলিমিটার ফোকাল দৈর্ঘ্য সম্পন্ন লেন্সগুলি সবই হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল পরিবারে। 40 থেকে 60 এর মধ্যে যেসব লেন্সের ফোকাল দৈর্ঘ্য, এগুলিকে বলি আমরা সব নরমাল। ইন বিটুইন 40 to 60 এর মধ্যে যেসব লেন্সগুলো, এগুলি সব পড়ে আপনার নরমাল লেন্সের মধ্যে। এবং 60 হলে সব হচ্ছে টেলিফোটো। ক্লিয়ার? টেলিফোটো লেন্স। यस স্যার। টেলিফোটো লেন্স। আবার কিছু লেন্স আছে যাদের অনেকগুলি ফোকাল দৈর্ঘ্য আছে। একটা লেন্স লাগিয়ে নিলেন, সেখানে আপনি সব ধরনের লেন্সের ফ্লেভার পাচ্ছেন, সব ধরনের লেন্সের উপস্থিতি আছে একটা মাত্র লেন্সে। সেই লেন্সগুলিকে কি লেন্স বলে? জুম লেন্স। জুম লেন্স। তাহলে হোয়াট ইজ এ জুম লেন্স? স্যার যার একাধিক ফোকাল ফোকাল দৈর্ঘ্য রয়েছে। সব লেন্সের আছে একাধিক ফোকাল দৈর্ঘ্য, ফোকাল দূরত্ব নয়, এই ভুলটা করেন না। ফোকাল দৈর্ঘ্য। যে সব লেন্সের আছে একাধিক ফোকাল দৈর্ঘ্য, এবং যদি লেন্সের ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করলে কি পরিবর্তন হয়? ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করলে কি পরিবর্তন হয়? স্যার ফ্রেমের সাইজ, ফ্রেম সাইজ, ইমেজ সাইজ পরিবর্তন হয়। তাহলে আমার যদি প্রাইম লেন্স যদি আমি ব্যবহার করি, তাহলে আমাকে প্রত্যেক শটে কিন্তু পার্সপেক্টিভ অনুযায়ী আমাকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু লেন্সগুলিকে পরিবর্তন করে নিতে হচ্ছে। আবার কিছু ক্যামেরা আছে যেখানে লেন্সগুলি পরিবর্তন করার কোনো সুযোগ নাই, যেখানে লেন্সগুলো ফিক্স। কিছু লেন্স আছে, যেমন আপনাদের যে ডিপার্টমেন্টে কিছু ক্যামেরা আছে, দেখবেন ওখানে লেন্সগুলিকে ওখান থেকে বিচ্ছিন্ন করে ফেলার কোনো সুযোগ নাই। দ্য লেন্সেস আর ফিক্সড, দেখেছেন নিশ্চয়ই। এবং সেই লেন্সগুলি জুম লেন্স, যেখানে শুধু ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করে যাবেন, এখানে লেন্স পরিবর্তন করার সুযোগ নাই। সাধারণত মুভি ক্যামেরাতে, যেসব ক্যামেরাগুলো আমরা সিনেমা তৈরিতে ব্যবহার করছি, এই লেন্সগুলিতে কিন্তু লেন্সকে এখান থেকে বিচ্ছিন্ন করার কিন্তু একটা সুযোগ আছে। এই অপশনটিকে কি বলে? এই অপশনটিকে লেন্স চেঞ্জিং অপশন, লেন্স পরিবর্তন করার একটা সুবিধা। অপশন, লেন্স চেঞ্জিং অপশন। সব লেন্স কিন্তু এটাকে সাপোর্ট, সব ক্যামেরা বডি কিন্তু এই লেন্সগুলিকে, এই লেন্স সাপোর্ট করে। আবার শুধু লেন্স থাকলেই হবে না, লেন্স থাকলেও আপনাকে দেখতে হবে আপনি যে পার্টিকুলার বডিটি ব্যবহার করছেন, সেই বডির সাথে ওই লেন্সটি যায় কিনা, ওই লেন্সটি যায় কিনা, তাই না? চাবি দিয়ে, যে কোনো চাবি ব্যবহৃত হয় তালা খোলার জন্য, কিন্তু সব চাবি সব তালা খোলা যায় না। আমার মনে হয় তালাগুলির জন্য এক একটা চাবিগুলো বোধহয় নির্দিষ্ট করা থাকে, তেমনি লেন্সগুলিও কিন্তু নির্দিষ্ট করা থাকে কোন লেন্সটি কোন বডির সাথে যাবে। যে বডির সাথে ক্যামেরাগুলিকে যুক্ত করা হয়, সেই জায়গাটিকে কি বলে? আমি একটু আবার পুরোনো ক্লাসে ফিরে গেলাম। স্যার লেন্স মাউন্ট। লেন্স মাউন্ট। তাহলে আপনাকে লেন্স মাউন্টগুলি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমরা বলেছিলাম কিছু হচ্ছে পিএল মাউন্ট। পিএল মাউন্ট, ইউ নো দ্যাট হোয়াট ইজ পিএল মাউন্ট? পজিটিভ ব্লক। কিছু আছে সি মাউন্ট, ক্লক মাউন্ট, ক্লক, মনে পড়ে বলেছিলাম। এরকম লেন্সের কিন্তু কোন মাউন্ট, এগুলি কিন্তু সব কিন্তু আগে দেখে নিতে হয়। আপনার লেন্স, কিছু লেন্স আছে কি মাউন্ট, কোন লেন্স কোন বডির সাথে যাবে সেটাকে কিন্তু আগেই নির্বাচন করতে হবে। ইউজুয়ালি আপনি যখন ক্যামেরাতে কাজ করবেন, তখন যিনি ক্যামেরা সাপ্লাই দেবেন আপনাকে, বা যেখান থেকে আপনি ক্যামেরা নেবেন, আপনাকে এমন কোনো লেন্স দেবে না যেটা ওনার ওই ক্যামেরার বডির সাথে যায়। কাজে ওইটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ক্যামেরার সাথে যেসব লেন্সগুলো আসবে, সেসব লেন্সগুলো সবই কিন্তু ওই ক্যামেরার বডির সাথে কিন্তু যুক্ত করা যায়। কাজেই এই ব্যাপারগুলো কিন্তু খুবই মাইনিউটলি কিন্তু অবজার্ভ করতে হবে,
যে আমি শুধু লেন্স ব্যবহারই করছি না, এটার মাউন্ট কি, এটা কত ফোকাল দৈর্ঘ্য, এটা দিয়ে কি পার্সপেক্টিভ হবে, সো মেনি থিংস ইউ হ্যাভ টু অবজার্ভ। আমি বারবার বলে দিচ্ছি, শুটিং এ আমি কয়েকজন পোটেনশিয়াল যারা আছেন, দোজ হু আর রিয়েলি ওয়ান্ট টু বি এ প্রফেশনাল, আমি তাদেরকে ইনভাইট করবো, আসেন দেখেন শুটিংটা একটু অবজার্ভ করেন। ক্লিয়ার? Yes, sir. আমার এখানে আমি কয়েকজনকে আমি ইনভাইট করবো, বা আমি কয়েকজনকে চাইবো যারা খুবই ইনিশিয়েটিভ, মানে যারা প্রফেশনালি এই প্রফেশনে আসতে চান, সত্যি সত্যি ফিল্ম মেকিং হতে চান। আপনি একটা ট্রেনিং করলেন, আপনি একটা সার্টিফিকেট নিলেন, বাস ছেড়ে দিলেন, তারপর আর কোনো খবর নাই, আমার এই শুটিং এসে লাভ নাই। যারা সত্যি সত্যি প্রফেশনাল হতে চান, আমি তাদেরকে ওয়েলকাম করবো, আসেন একবার শুটিংটা দেখে যান। আমরা যত আলোচনা সমালোচনাই করি না কেন, একবার দেখলেই বোঝা যায় যে অভিজ্ঞতাটা 10টা ক্লাস করার চেয়েও বেশি, একবার শুটিং অ্যাটেন্ড করতে পারে। আমার মনে হয় ক্লিয়ার। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। শট কত রকম? কত রকম শট? অনেক রকম। যেমন ইউজুয়ালি শট 3 রকম স্যার, একটা ক্লোজ বলি শট, ক্লোজ মিড আপ, শট, লং শট। একটা হ্যাঁ একটা বলি ক্লোজ আপ, একটা বলি মিডিয়াম লং শট, মিড লং শট, একটা বলি লং শট। মানে একটা হিউম্যান বডিকে ভাগ করা। একটা হিউম্যান বডি যদি আপাতমস্তক দেখা যায়, ফুল বডি দেখা যায়, ফুল শট, আমরা এটাকে বলি লং শট। তারপর যদি একটা হাঁটু পর্যন্ত আছে, এটা বলি আমরা মিডিয়াম বা মিড লং শট। আর একটা বলি আপ টু চেস্ট পর্যন্ত হলে এটাকে বলি ক্লোজ আপ। আবার ক্লোজের মধ্যে অনেকগুলি ডিফারেন্স আছে। ক্লোজের মধ্যে কিছু আছে বিগ ক্লোজ আপ, কিছু আছে এক্সট্রিম ক্লোজ আপ। যেমন যারা বিজ্ঞাপনে কাজ করে থাকেন, যারা বিজ্ঞাপন বানাবেন, তারপর দেখবেন এখানে একটা অর্নামেন্টস এর বিজ্ঞাপন যাচ্ছে, এটা ইয়ার রিং বা নোজ রিং, তাহলে আপনার একটা ক্লোজ লাগবে। লিপস্টিকের বিজ্ঞাপন, ঠোঁট লাগবে, ইট ইজ ক্রিম ক্লোজার, বিগ ক্লোজার, হয় না? আপ টু চেস্ট করতে গেলে এটা একটু ওপেন ক্লোজার। আমরা যেভাবে চাই, এটা ডিপেন্ড করবে কিন্তু অ্যাকর্ডিং টু ইওর ডিমান্ড অফ দ্য ডিরেক্টর। ডিরেক্টর কি চাচ্ছে, কি হবে। আর আপ টু ওয়েস্ট পর্যন্ত হলে এটাকে আমরা কি বলি? কোমর অবধি যদি হয় এই ধরনের শটকে কি বলে? মিড শট। মিড শট। তাহলে মিড লং এবং মিড শটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মিড শট এন্ড মিড লং শট ইজ নট দ্য সেম টাইপ অফ শট। আবার লং শট, আমি এখান থেকে ক্যামেরা ধরলাম, পুরো ধানমন্ডি, পুরো ঢাকা ইউনিভার্সিটির পুরো এরিয়া দেখা যায়, এটাকে কি শট বলবো? Wide long shot. ওয়াইড এটাকে বলি এক্সট্রিম লং শট। এক্সট্রিম এক্সট্রিম লং শট টার্মসগুলি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে শর্ট মোটামুটি আমাদের কাছে 3 ধরনের, একটা হচ্ছে ক্লোজ আপ, একটা হচ্ছে মিড লং, একটা হচ্ছে লং। আবার তার মধ্যেও ভাগ আছে, একটাকে বলি আপ টু ওয়েস্ট পর্যন্ত হলে বলি মিড শট। ক্লোজ আপের মধ্যে আছে বিগ ক্লোজ, আবার আছে বলি আমরা এক্সট্রিম ক্লোজ। আবার কিছু আছে লং শটের মধ্যে এক্সট্রিম লং শট। অনেক বিস্তীর্ণ একটা এলাকা বোঝাবেন। ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ এ হোল ভিলেজ, কোন টাইপের শট আপনাদের প্রয়োজন? এক্সট্রিম লং। কারওয়ান বাজার কোন শটে দেখাবো? এটা তো লং শটে দেখাবো, এটাকে এক্সট্রিম লং, এক্সট্রিম লং শট। আরেকটা শব্দ আছে, পয়েন্ট অফ ভিউ। হোয়াট ইজ পয়েন্ট অফ ভিউ? পয়েন্ট অফ ভিউ স্যার একজনের পার্সপেক্টিভ থেকে দেখানো। আমি আপনাকে দেখছি, আমি আমার দৃষ্টিকোণ থেকে আপনাকে কি দেখছি, বা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আমাকে কিভাবে দেখছেন। তাহলে এখানে ক্যামেরা কি পরিবর্তন করবে? স্থান পরিবর্তন করবে। পয়েন্ট অফ ভিউ শট। পয়েন্ট অফ ভিউ শট হচ্ছে, ইট ইজ এ শট that allows the audience to fill the story very deeply with great interest. It is a shot where the audience see what the character sees. এখানে অডিয়েন্স দেখবে তাই যা একটা চরিত্র দেখছে, এটা বলে পয়েন্ট অফ ভিউ শট। আমি কি দেখছি, আমার জায়গায় ক্যামেরা কি এলো, আমার যেটা দেখছি অডিয়েন্স সেটা দেখছে, এটা বলে পয়েন্ট অফ ভিউ শট। আমি থেকে বলি আমি আর এই বিটা প্র্যাকটিক্যালিও দেখিয়েছিলাম টাচ অ্যাঙ্গেল শট। টাচ অ্যাঙ্গেল এটা কি রকম শট? টাচ অ্যাঙ্গেল, ডায়াগোনাল বোঝেন? ডায়াগোনাল স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো, এমনি দেখা যায় না।
টাচ অ্যাঙ্গেল লিখে রাখেন, আমি নোটগুলি পাঠিয়ে দিব। টাচ অ্যাঙ্গেল এটা বলে ডায়াগোনাল পজিশন। আমরা কোনো দৃশ্য ধারণ করার সময় এরকম ফ্রেমগুলিকে ডায়াগোনাল করে নিই। নিশ্চয়ই আমি বলে দিচ্ছি কোন শট কিন্তু যেটা ডিরেক্টর বা ক্যামেরা পার্সন নিচ্ছেন সেটা কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য আছে। কোন শট কিন্তু কোনো উদ্দেশ্যবিহীন ভাবে নিচ্ছে না। একটা কথা মাথায় রাখবেন, ইন্ডাস্ট্রি লোকজনকে জবাবদিহি করতে হয় না, কিন্তু আমরা যারা একাডেমিশিয়ান বা যারা আমরা পড়াই বা আমরা পড়ছি, একটা ইনস্টিটিউট বা একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি কিন্তু একটা ছবি বানাবার পর সেটা স্বল্পদৈর্ঘ্য হোক বা পূর্ণদৈর্ঘ্য হোক, একটা ডকুমেন্টারি হোক বা নন ফিকশন হোক, আপনি কিন্তু জবাবদিহি করতে বাধ্য হবেন, অনেকগুলো আলোচনা বা সমালোচনার মুখোমুখি হবে। এই শটটা এখান থেকে কেন নেওয়া হলো সেটা কিন্তু যথার্থ উত্তর কি আপনার কাছে থাকতেই হবে। আমরা বলি ডায়াগোনাল শট, টাচ অ্যাঙ্গেল শট যেটাকে আমরা ডায়াগোনাল পজিশন বললাম, সেটা কি রেফার করে? কেন এই ধরনের শটগুলিকে আমরা পাকানো শটগুলিকে নিয়ে থাকি? এটাকে বলে এই রেফার করে, it refers to intensity of action. Intensity, লিখে রাখেন, intensity of action. Intensity of action. Intensity of action এর মধ্যে নাম্বার 2 লিখে রাখেন action. Action বোঝাবার জন্য নাম্বার 3 violence. Number 4 tension. ছবিতে তোলন করে নিলাম। কেন ডায়াগোনাল করে নিলাম? এটাকে টাচ অ্যাঙ্গেল বলছি। কেন নিলাম? তার একটা কিন্তু যুক্তিপূর্ণ অর্থ আছে। যুক্তি ছাড়া কোনো কিছু করা যাবে না। আমরা বলি টেনশন, when the character is very tense। আর এটা হচ্ছে fast paced action। fast FST, fast paced। pace মানে হচ্ছে pace, ঘূর্ণায়মান, speed, fast paced action। এগুলির জন্য টাচ অ্যাঙ্গেল। mid long shot এর কথা বলেছিলাম। what is a mid long shot? mid long shot কোন অবধি হলে, কোন পর্যন্ত হলে এটাকে mid long বলা যাবে? হাঁটু পর্যন্ত। হাঁটু পর্যন্ত। এই মিড লং শটকে কিন্তু নি শট বলা হয়। নি, KNW, নি শট। এটাকে আবার বিশেষ করে ওয়েস্টার্ন মুভিতে এক সময় ব্যবহৃত হতো। এটাকে কাউবয় শট বলে। কাউবয় শট। কাউবয়। যে ঘোড়ার পিঠে রাখাল বালকেরা তখন গরুগুলিকে ইয়ে করতে নিয়ে যেত, ব্লেজিং এর জন্য নিয়ে যেত, এটাকে কাউবয় শট বলা হয়। আমরা বলি এটাকে নি শট বা মিড লং শট। দেখতে পাবেন আমরা কিন্তু 40 মিনিটের কাছাকাছি চলে যাচ্ছি। স্যার আই থিংক আমাদের একবার লিভ নিয়ে আবার জয়েন করা উচিত। আমাদের টাইম অলমোস্ট আপ। না টাইম আনলিমিটেড করে দিছে। কি বুদ্ধি ভাই? হ্যাঁ টাইম আনলিমিটেড করে দিয়েছে, আমিও দেখছি। আনলিমিটেড দেখলাম, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, মেসেজ আসছিল। আচ্ছা কোথায় থাকি? আচ্ছা অফ হলে তো এমনি অফ হয়ে যেত তাই না? দেখা যাক কতক্ষণ চলে। হবে। কোথায় থাকি? ওখানে হচ্ছে আসছে যে মিটিং এ ছিলাম মনে হয়, ওখানে ওকে দিচ্ছি। লিমিটেশন নাই আর। মানে এটা কি আমাদের শারীন বন্ধু হ্যাপি বার্থডে। এই বৃষ্টি তোর ইয়া বন্ধ, তোর মাইক বন্ধ। আমি একটু অনলাইনে আমি একটু পরে ফ্রি হয়ে আপনাকে ফোন দিব। এই শারীন তোর বার্থডে কবে গেছে? কে গেছে না? জানি চলে গেল হুট করে। আচ্ছা চুপ। চাইনি তো, এখনো আছে। আমরা কেক কাটবো এখানে। আমরা কি এখানে খাবো? স্যার আনভির আমরা কি কাটবো না কন্টিনিউ করব? না স্যার কন্টিনিউ করতে থাকি। ওকে, একবারই কন্টিনিউ করতে থাকি, আমরা একটা পর্যন্ত যাই। এবার লেখেন অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল।
জি স্যার। অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ও। প্লাস অ্যাঙ্গেল, এই জিনিসটা খুব মজার স্যার। কোনটা মজা? স্যার অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল পড়ছিলাম স্যার, প্লাস একটা আর্টিকেল। ওকে, অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেলটা হচ্ছে এটাও কিন্তু একটা ডায়াগোনাল পজিশনের ক্যামেরা, ডায়াগোনালি একটা কম্পোজ করা হয়, বাট ক্যামেরা থাকবে কিন্তু তিনটা পজিশন, ক্যামেরা থাকবে তিনটা পজিশন বাট ডায়াগোনাল, এটাকে বলে অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল। একটু লিখে রাখেন, when the angle is diagonal with tilt the position of the camera, when the camera is tilt up, এটা কিন্তু ডায়াগোনাল, আমি এই জন্য এটাকে নিয়ে এলাম যে একটাকে বলেছি ডাচ অ্যাঙ্গেল আর এটাকে বলছি অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেলও কিন্তু ডায়াগোনাল, কিন্তু এখানে ক্যামেরা থাকবে টিল্ট আপ পজিশন, টিল্ট আপ। স্যার টিল্ট আপের কি কোনো লিমিট আছে, মানে এত ডিগ্রিতে টিল্ট আপ থাকবে? না 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 না, টিল্ট আপ পজিশন মানে যেটা আপনার আই লেভেল থেকে উপরে উঠলো এটা টিল্ট আপ, which is above your eye level. You know what is called eye level? জি স্যার। Eye level? জি স্যার, চোখ দিয়ে যা দেখতেছি সেটাই আই লেভেল। আমি যেখানে বসে আছি আমার চোখ থেকে আমার এই সমপর্যায় থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এটাকে বলে আই লেভেল। আমি দাঁড়ানো হলে সেটা একটা লেভেল হবে, বসে থাকলে সেটা একটা লেভেল হবে, তাহলে এটাকে বলে অডিয়েন্স লেভেল বলা হয়, এটাকে অডিয়েন্স লেভেল বলা হয়, লিখে রাখেন অডিয়েন্স লেভেল। অডিয়েন্স তো বসে দেখছি। তাহলে কি দাঁড়ালো, যখন ডাচ অ্যাঙ্গেলের সাথে টিল্ট আপ দুটো যদি মিক্স করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল। ক্লিয়ার? আবার বলে দিচ্ছি, যদি আমরা কোনো ফ্রেম করি ডায়াগোনাল ফ্রেম হয় সেটাকে বলেছি আমরা ডাচ অ্যাঙ্গেল, যদি ক্যামেরার ডাচ অ্যাঙ্গেল কিন্তু ক্যামেরার টিল্ট আপ পজিশন সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল। ক্লিয়ার? আই লেভেল থেকে যদি আমি এটা পজিশন করি, ডায়াগোনাল পজিশন করি, এটা কিন্তু তখন হচ্ছে ডাচ অ্যাঙ্গেল, কিন্তু যখন ক্যামেরা টিল্ট আপ হয়ে যাচ্ছে আই লেভেল থেকে উপরে উঠে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল। স্যার ডাচ অ্যাঙ্গেলটা কি যেন বললেন স্যার, স্পেলিং? ডাচ অ্যাঙ্গেল বলেছিলাম, ডাচ অ্যাঙ্গেল মানে হচ্ছে when you are framing something diagonally, সেটাকে বলেছি আমরা ডাচ অ্যাঙ্গেল। ক্লিয়ার? ডাচ কি DUTCH ডাচ? ডাচ। ডাচ DUTCH ডাচ। ঠিক আছে? আই লেভেল থেকে যখন আমরা দেখছি, আই লেভেল থেকে যখন আমি পজিশন করছি ডায়াগোনালি তখন সেটাকে বলছি আমরা অ্যাঙ্গেল প্লাস ডাচ অ্যাঙ্গেল। আবার যদি ক্যামেরা যদি ডায়াগোনাল কিন্তু ক্যামেরার টিল্ট আপ পজিশন তখন সেটাকে বলছি আমরা অ্যাঙ্গেল প্লাস। ক্লিয়ার? তাহলে দুটোই কিন্তু ডায়াগোনাল, একটা কিন্তু আই লেভেল থেকে আরেকটা হচ্ছে টিল্ট আপ পজিশন থেকে। টিল্ট আপ পজিশন থেকে। তাহলে ডায়াগোনাল এবং টিল্ট আপ দুটো যদি মিক্স আপ হয় সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল। এবার আরেকটা লেখেন, অ্যাঙ্গেল ইন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ইন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ইন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ইন অ্যাঙ্গেল। ইন অ্যাঙ্গেল। এগুলি নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নাই, আমি শুধু টার্মস গুলির সাথে আপনাদের পরিচিত ঘটাচ্ছি। এটা হচ্ছে when the camera is positioned at eye level, এটাকে অডিয়েন্স লেভেলও বলে। একটু আগে বলেছি ক্যামেরা যখন আই লেভেলে পজিশন করা হয়, আমরা বলি না আই লেভেল, এটাকে অডিয়েন্স লেভেলও বলে। এটার আরেকটি নাম হচ্ছে অ্যাঙ্গেল ইন অ্যাঙ্গেল। তাহলে দেখেন একই রকম জিনিস, আমরা একবার বলছি আই লেভেল, একবার বলছি এটাকে অডিয়েন্স লেভেল, আরেকবার বলছি এটাকে অ্যাঙ্গেল ইন অ্যাঙ্গেল। কাজেই এগুলি নিয়ে কনফিউজ হবেন না, শব্দগুলির সাথে পরিচিতি ঘটাচ্ছি, এগুলি যেন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে যেন এই শব্দগুলির সাথে পরিচিত, মানে আপনার যাতে কোনো সমস্যা না হয়। ওকে স্যার, এবার একটু লিখে রাখেন, ফুটনোট লিখে রাখেন, ডাচ অ্যাঙ্গেল কি সাধারণত রিপ্রেজেন্ট করে থাকে। ডাচ অ্যাঙ্গেল শর্টগুলি তখন আমরা নিয়ে থাকি ইউজুয়ালি রিপ্রেজেন্ট
ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, fight, torture, tension, etc. আরেকবার বলবেন? ডাচ অ্যাঙ্গেল শটগুলি কি মূলত আমরা যেগুলো নিয়ে থাকি, আমি বলেছিলাম ইন্টেন্সিটি অফ অ্যাকশন, অ্যাকশন, ভায়োলেন্স, ফার্স্ট পেজ অ্যাকশন ইত্যাদি ইত্যাদি বলেছিলাম। এখন এছাড়াও এগুলিকে মূলত আমরা ব্যবহার করে থাকি। এই ডাচ অ্যাঙ্গেল শটগুলি আমাদের খুবই প্রয়োজন পড়ে যখন আমরা দেখাচ্ছি কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার। যারা ডকুমেন্টারি ছবি বানাবেন বা যে ডকুমেন্টারি ছবি বানাতে চান বা বানাতে যাবেন, সেখানে কিন্তু এখানেও টেনশনটা বিল্ড আপ করার জন্য, যেমন ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, ফ্লাড, ফাইট, টর্চার, ক্রাইম, এসব জায়গায়ও কিন্তু ক্যামেরাকে ডাচ অ্যাঙ্গেল ক্যামেরায় ব্যবহার করা হয়। যতটুকু বললাম নেওয়া গেছে, অ্যাবজর্ব করা গেছে, যতটুকু বললাম। তানভীর? জি স্যার, গেছে। ওকে, ফাইন। এবারে আমরা একটু যাই অবজেক্টিভ অ্যাঙ্গেল। অবজেক্টিভ অ্যাঙ্গেল দেখেছেন? বৃষ্টি কি খবর? বাচ্চারা কি খবর? কি লিখতে বলছে রে? আচ্ছা, তোদের কি সাউন্ড ঠিক আছে? আমার এখানে সাউন্ড খালি ঝামেলা করতেছে। আমার সাউন্ডটা বারবার খালি আটকাই দিতেছে, আমি কিচ্ছু শুনতেছি না ঠিক মতো, খালি স্যারের কথাগুলা শুনলাম। সমস্যা নেই, তোর হচ্ছে এটা পরে যখন আপলোড করে দেওয়া হবে তখন শুনতে পাবে। আচ্ছা স্যার, লাইনে আসতে সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কি লিখলেন আপনি? অবজেক্টিভ অ্যাঙ্গেল। অবজেক্টিভ অ্যাঙ্গেলকে পয়েন্ট অফ ভিউ অফ দ্য অডিয়েন্সও বলা হয়। অবজেক্টিভ অ্যাঙ্গেলকে পয়েন্ট অফ ভিউ অফ দ্য অডিয়েন্সও বলা হয়। এখানে ক্যামেরার পজিশন, ধরেন দুই ব্যক্তি কথা বলছে, টু পিপল আর টকিং। এখানে ক্যামেরার সাইড লাইনে, ক্যামেরাটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে, জি বলেন। হ্যালো, তানভীর বলেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, কন্টিনিউ করেন, সমস্যা নেই। আমি বলে যাব স্যার কন্টিনিউ করেন। স্যার কন্টিনিউ করুন। আচ্ছা, আমি তো আপনাদের রেসপন্সের জন্য ওয়েট করছিলাম। আমরা অবজেক্টিভ অ্যাঙ্গেলকে পয়েন্ট অফ ভিউ অফ দ্য অডিয়েন্সও বলে থাকি। এখানে ক্যামেরা এমন একটি জায়গায় রাখা আছে যেখানে একটা ঘটনা ঘটছে, যে এক ব্যক্তি দাঁড়িয়ে ঘটনাটা দেখছে। someone is watching the event। কোনো একটা ঘটনা ঘটছে, একজন দাঁড়িয়ে নিরপেক্ষভাবে একজন দাঁড়িয়ে দূর থেকে দেখছে ঘটনা। ক্যামেরাকে এখানে ওই যিনি দেখছেন সে জায়গায় ক্যামেরাকে রাখা হলো। ক্যামেরা তাহলে এখানে কোনোভাবেই কিন্তু কোনো দর্শকের ভূমিকায় গেল, অডিয়েন্সের ভূমিকায়। ক্যামেরা দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে কিন্তু ঘটনাটি দেখছে, এটাকে বলে অবজেক্টিভ অ্যাঙ্গেল। ক্যামেরা একটি জায়গায়, এমন একটি জায়গায় ক্যামেরা রাখা হলো যেখানে ক্যামেরা দাঁড়িয়ে ক্যামেরার ওই ঘটনাটি ক্যামেরা নিজেই অবজার্ভ করছে, এটাকে বলি আমরা অবজেক্টিভ অ্যাঙ্গেল। কিন্তু যখনই
ক্যামেরাকে পরিবর্তন করে আবার কোন একটি ক্যারেক্টারের জায়গায় নিয়ে যাওয়া হলো, এক্স ওয়াই কথা বলছে, তারপর এক্স ওয়াই কথা বলছে, আমি নিরপেক্ষভাবে ক্যামেরা এক জায়গায় রাখলাম, এক্স ওয়াই কে দেখলাম, এক্স ওয়াই দুজন কথা বলছিল, তখন ক্যামেরার স্থান পরিবর্তন করে এক্স এর জায়গায় এলো, বা ক্যামেরার স্থান পরিবর্তন করে ওয়াই এর জায়গায় গেল, এই ক্যামেরা গেলে তখন ক্যামেরা কাকে দেখবে? যারা কথা বলছে তাদের না, ক্যামেরা এক্স এবং ওয়াই দুজন কথা বলছে, হ্যাঁ, যখন জায়গায় নিয়ে গেলাম তখন ক্যামেরা কাকে দেখলো? এক্স কে দেখবে। হ্যাঁ, এক্স এর জায়গায় যায় তখন ক্যামেরা কাকে দেখবে? ওয়াই কে দেখবে। হ্যাঁ, তাহলে এখানে ক্যামেরা কার জায়গায় ক্যামেরাটাকে নেওয়া হলো? কোন একটা জায়গায়। এটাকে বলে সাবজেক্টিভ অ্যাঙ্গেল। দেখেন সাবজেক্টিভ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি? ভিউ পয়েন্ট অফ দ্য ক্যারেক্টার, একটা ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা দেখছি, তখন সেই অ্যাঙ্গেলটিকে বলা হয় সাবজেক্টিভ। একটা অবজেক্টিভ যেখানে ক্যামেরা দাঁড়িয়ে একটা ঘটনা করছে সেটাকে বলছি অবজেক্টিভ। আবার ক্যামেরা যখন স্থান পরিবর্তন করে আমার ক্যারেক্টারের জায়গায় চলে গেল তখন সেটাকে বলেছি আমরা সাবজেক্টিভ। ওকে, আমরা পয়েন্ট অফ ভিউ বলেছি নিশ্চয়ই। শুনতে পাচ্ছেন আমাকে যারা দেখছেন? আমরা বলেছি এর পরে অ্যাঙ্গেলের পরে আমরা এর পরে সাবজেক্ট বলেছি আমরা দৃশ্যের একটি জায়গা ক্যারেক্টারের জায়গায় যখন ক্যামেরা এটা একটা দৃশ্যের কোন একটা ব্যক্তি কোন একটা ক্যারেক্টারের জায়গায় যখন ওর দৃশ্যে যা দেখছে, সে যা দেখছে ক্যামেরাও তাই দেখছে, ক্যারেক্টার যা দেখছে ক্যামেরাও তাই দেখছে, সেটাকে বলি পয়েন্ট অফ ভিউ শট। এছাড়া আর কোন অ্যাঙ্গেলের নাম জানেন? আনভির বা অন্য কেউ? সামিউল? low angle. What is low angle shot? Sir, high level এর নিচ থেকে যেটা নেওয়া হয় স্যার। The camera, when the camera is very near to the ground. জি স্যার। When the camera is placed very near to the ground, সেটাকে বলি আমরা low angle, নিচ থেকে দেখা। এমনি ভাবে তার বিপরীত আরেকটা অ্যাঙ্গেল আছে, এটাকে টপ অ্যাঙ্গেল বা হাই অ্যাঙ্গেল বলে। টপ অ্যাঙ্গেল বা হাই অ্যাঙ্গেল, ক্যামেরা কোন একটা উপরে উঠে গেল বাড়ির ছাদে, ক্যামেরা বাড়ির ছাদে বসালো, নিচে দেখছে, এটা কিন্তু লো অ্যাঙ্গেল শট না, এটা কিন্তু টপ অ্যাঙ্গেল শট, উপর থেকে কি দেখছে। স্যার ড্রোন শট কোন ধরনের শট? ড্রোন শট এরিয়াল ভিউ, এরিয়াল ড্রোন শট এরিয়াল ভিউ, এরিয়াল ভিউ। আমরা 15 মিনিটের মধ্যে শেষ করব। তানভীর? জি স্যার। ওকে, আমরা বলি যে ক্যামেরা প্লেস করলেই আপনারা নিজেরাই বলেন ফ্রেম করো, ফ্রেমিং। সামিউল, আমি কি ক্লিয়ার কথাটা? জি স্যার।
আচ্ছা, ফ্রেম করেন। হোয়াট ইজ ফ্রেমিং? এনিবডি? নিশা কি বলে? ফ্রেমিং কি? আপনারা সবাই কিন্তু স্ক্রিনে দেখেন, সবাই কিন্তু একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ। হোয়াট ইজ ফ্রেমিং? জি স্যার। ফ্রেমিং কি? যতটুকু দৃশ্য স্যার আমি ধারণ করি একটু ক্লিয়ার করেন। স্যার যতটুকু দৃশ্য আমি ক্যামেরার মধ্যে রাখি স্যার। কে দেখবে? লেন্স। অডিয়েন্স। অডিয়েন্স। প্রথমত আমি দৃশ্যপটটি ফ্রেমের তৈরি মধ্যে করবেন কতটুকু আপনি, দৃশ্যপট রাখছেন। তাহলে সেটার জন্য কি কি ইনভলভ? সেটার জন্য প্রথম ইনভলভ হচ্ছে আপনার লেন্স, ক্যামেরার সাথে লেন্স। কিন্তু প্রত্যেকটা লেন্সের প্রত্যেকটা ফ্রেমের কিন্তু বিভাজনটা থাকতেই হয়। সব যদি একই লেন্স দিয়ে একই ডিসটেন্স থেকে নেওয়া হয় তাহলে তো সেটা হয় না, সেটা তো মুভি হবে না, টিকটকই হবে। কি বলেন? মোবাইল ফোনে যদি ধারণ করে, কাজে আমরা টিকটকের প্রশ্ন আসতে চাই না। হোয়াট ইজ ফ্রেমিং? আচ্ছা, হোয়াট টু লুক, দেখে রাখেন কোশ্চেন গুলো। ফ্রেমিং, হোয়াট টু লুক, কোথায় দেখবেন? হোয়াট ইজ ফ্রেমিং? হোয়াট টু লুক, প্রশ্নগুলির উত্তর দিলেই নিজেই উত্তর পেয়ে যাবেন। হোয়াট টু লুক, কি দেখবো? নাম্বার 2, হোয়াট টু লুক, কোথায় দেখবো? এন্ড আরেকটা হচ্ছে হাউ টু লুক, কিভাবে দেখবো? এই উত্তরগুলি নিজের মধ্যে আছে, এটাকে বলি আমরা ফ্রেমিং। মূলত ফ্রেম হচ্ছে একটা এরিয়া যেটা আমরা দর্শককে দেখাতে চাই। The area that we want to show to the audience with the use of lens. তাহলে ফ্রেমিং হচ্ছে it is the area that we want to show to the audience with the use of the lens. লেন্সের ব্যবহারের মাধ্যমে যে এরিয়াটুকু আমরা দেখাতে চাই সেটাকে বলছি আমরা ফ্রেম। ক্লিয়ার ম্যাডাম আনিশা? আনিশা, am I clear to you? It is the area, এটা হচ্ছে এরিয়া যেটা আমরা দেখাতে চাচ্ছি। It is the area that we want to show to the audience with the use of the lens. কোন লেন্স বড় এরিয়া দেখাচ্ছি, কোন লেন্স ছোট এরিয়া দেখাচ্ছি, কিন্তু আমার সেই চারটা রেখা দিয়ে ওই জায়গাটা কিন্তু আমার ফ্রেমটা কিন্তু সীমাবদ্ধ। এর মধ্যে পুরো একটা গ্রামও দেখানো যায়, আবার একটু লোকের ক্লোজ ফিগারও দেখানো যায়। তাহলে এখানে সব কিন্তু লেন্সের ব্যবহার। কোন লেন্স ব্যবহার করলে আপনি বিস্তীর্ণ এলাকা দেখাতে পারবেন? সো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করলে কি কারণে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করব? বিস্তীর্ণ এরিয়া দেখানোর জন্য। ভাস্ট এরিয়া, কোন একটা জিওগ্রাফি বোঝাবার জন্য, কোন একটা লোকেশন বোঝাবার জন্য, কোন একটা এরিয়াকে এস্টাবলিশ করার জন্য, বোঝানোর জন্য কোন লেন্স প্রয়োজন? ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল। তাহলে কোন লেন্স দিয়ে ক্লোজ আপ নিতে নাই? ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ক্লোজ আপ নিতে গেলে কি হয়? ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ক্লোজ আপ নিতে গেলে কি হয়? স্যার বিস্তীর্ণ এরিয়া চলে আসে, ডিটেইল দেখানো যাবে না, বিকৃতি ঘটে, ছবির বিকৃতি ঘটে, ক্লোজ আপ নেওয়া যায় না। তাহলে বারবার বলে রাখি, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স শুধুমাত্র ব্যবহার করবেন কোন একটা বিশাল এরিয়া, একটা বিস্তীর্ণ জায়গা এটা বোঝাবার জন্য, লোকেশন বোঝাবার জন্য, একটা এরিয়াকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু ক্লোজ আপের জন্য কখনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করবেন না। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ছবি তুললে ওই ছবি এনআইডি কার্ডের ছবির মতো হবে। এনআইডি কার্ডের ছবি, ভয়াবহ ছবি আসে স্যার এনআইডি। আমরা বলি এটাকে ইমেজ ডিসটরশন, ছবির বিকৃতি ঘটে। দূরের কোন বস্তুকে দেখাবার জন্য কোন লেন্স ব্যবহার করবেন? টেলিফটো। তো টেলিফটো লেন্স মূলত কি কাজে ব্যবহার করা হয়? এগুলি আবার পুরনো জিনিসকে আবার রিভাইভ করে দিচ্ছি। Why do you use a telephoto lens? দূরের কোনো বস্তুকে দেখানোর জন্য। দূরে কোনো বস্তুর ক্লোজ আপ ভিউর জন্য, দূরে কোনো একটা বস্তুর ক্লোজ আপ ভিউ দেখার জন্য। দূরে কোনো একটা বস্তু কিন্তু সেটাকে আমরা ক্লোজে আনতে চাই, কোন লেন্সের প্রয়োজন? টেলিফটো। তাহলে টেলিফটো লেন্স ব্যবহৃত হয় ফর এ ক্লোজ আপ ভিউ ফ্রম লং ডিসটেন্স। বারবার বলে দিচ্ছি, ফর এ ক্লোজ আপ ভিউ
ক্লোজ আপ ভিউ ফ্রম লং ডিস্টেন্স টেলিফটো। আর যদি কাছে থেকে ক্লোজ আপ ভিউ নিতে হয় কোন লেন্স ব্যবহার করবেন? কাছে থেকে ক্লোজ আপ নিচ্ছি যেখানে আমার যাওয়ার সুবিধা আছে, আই ক্যান রিচ টু দ্য সাবজেক্ট, আমি সাবজেক্টের কাছাকাছি যেতে পারছি, কোন লেন্স ব্যবহার করব? নরমাল লেন্স। নরমাল লেন্স। কাজেই আমি বারবার বলে দিচ্ছি, লেন্স নির্বাচন করার সময় ইউ শুড বি ভেরি কেয়ারফুল। কোন ব্যক্তির ক্লোজ আপ নেবেন, আপনি তার কাছাকাছি যেতে পারছেন, ডোন্ট গো ফর টেলিফটো, নট এ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। টেলিফটো বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের প্রশ্নই আসে না। যেহেতু আপনি কাছাকাছি যেতে পারছেন, তাহলে ডেফিনেটলি ইউ মাস্ট ইউজ এ নরমাল লেন্স। টেলিফটো লেন্স ব্যবহার করলে কি অসুবিধাগুলি ঘটে? টেলিফটো লেন্স ব্যবহার করলে আমার সুবিধাও আছে, আমি দূরে বস্তুর ক্লোজ আপ নিতে পারছি। What are the disadvantages that you will face when you use a telephoto lens? স্যার কাছের কোনো ছবি তুলতে গেলে ঝামেলা। না, আমি বলেছি টেলিফটো লেন্স ব্যবহার করলে দূরে কোনো বস্তুর ক্লোজ আপকে আমরা নিতে পারছি। উই ক্যান ইউজুয়ালি টেলিফটো লেন্স ব্যবহৃত হচ্ছে দূরে কোনো বস্তুর ক্লোজ আপ ভিউর জন্য, কিন্তু সেটার যেমন অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? আমি কাছের কোনো বস্তুর ক্লোজ আপ নিতে পারছি না, কাছের কোনো বস্তু না, আমি তো দূরের বস্তুর ক্লোজ আপ নিচ্ছি। টেলিফটোতে শুধু ক্লোজ আপ নিয়ে যায় স্যার, ডেপথ অফ ফিল্ড থাকে না, তার পারিপার্শ্বিক অন্যান্য যে লোকেশনটা আছে এটাগুলি সব অস্পষ্ট, আপনি শুধু বাদবাকিগুলি সব ব্লার হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। সিনে ক্যামেরার যেসব লেন্সগুলি আমরা ব্যবহার করে থাকি, যেসব লেন্সগুলো আমরা ইউজুয়ালি সিনে ক্যামেরায় ব্যবহার করে থাকি, এই লেন্সগুলি কিন্তু অন্যান্য লেন্সের চেয়ে একটু ভিন্নতা আছে। সেই ভিন্নতাটা কি? The lenses that you use with a cine camera, the lenses are totally different than other lenses. What are those differences? এই সিনে ক্যামেরার লেন্সগুলোর একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা ডেপথ অফ ফিল্ড কিন্তু ন্যারো ডেপথ অফ ফিল্ড। এটা মাথায় রেখে আমরা এটাকে বলি শ্যালো ডেপথ অফ ফিল্ড। এটা হচ্ছে সিনে ক্যামেরার লেন্সগুলোর কিন্তু একটা যেখানে স্যার ক্লাস শেষ করলে ভালো হয় স্যার। জি বলেন। ক্লাস শেষ করলে ভালো হয় স্যার। আমিও সেটা বলছিলাম, একটা বেজে গেছে। কাজে আমরা আজকের মতো শেষ করি। আনবি? জি স্যার। আমরা আবার নেক্সট কোন দিন বসবো? यस सर। কি আমরা ঠিক করে শনিবার কোন দিন বসবো? সামিয়া আছে এখানে, সুবর্ণাকে দেখতে পাচ্ছি, ইউসুফকে দেখতে পাচ্ছি, নাইমুরকে দেখতে পাচ্ছি, আর তানভীরকে দেখতে পাচ্ছি না। আচ্ছা তানভীর আসছে। এনিওয়ে, এখন আমরা কি আবার নেক্সট শনিবার এই সময় বসবো? জি স্যার বসতে পারি। জি স্যার। ওকে, নেক্সট শনিবার 12টায়। নেক্সট শনিবার 12টায় একটু আগে ভাগে চলে আসেন, তাহলে আমরা কানেক্ট করতে আর আমাদের সময় নষ্ট হবে না। আমরা নেক্সট শনিবার আরেকবার বসবো। তানভীর ইতিমধ্যে যারা প্রত্যেকের একটু নামগুলি আপনি লিখে নিয়েন। জি স্যার। I will talk to you later. আমি আপনার সাথে ইয়েতে কথা বলবো, সবার ইয়েগুলো নিয়ে নেব। আমাকে বলেছে অফিস থেকে প্রত্যেকের উপস্থিতিটা নিয়ে নেওয়ার জন্য, বুঝছেন, যারা যুক্ত আছে। ওকে, সেই দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিলাম, আমি পরে আপনার কাছ থেকে জেনে নেব। জি স্যার। Should I close it now? Yes sir. Yes sir. Okay, bye. Thank you sir. Thank you. Okay, thank you sir. Thank you. সবাই ভালো থাকবেন। জি স্যার। জি স্যার। আপনিও ভালো থাকবেন।